বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু কলেজ ঝাউগাড়া অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রভাষক, আইসিটি বিভাগ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের নেটওয়ার্ক টপোলজি নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, নেটওয়ার্ক টপোলজি আমরা আগের ক্লাসে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে পড়েছিলাম। ফাইল কিংবা কোনো রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি কম্পিউটার থেকে কম্পিউটারে শেয়ার করার জন্য যখন কম্পিউটারগুলোকে সংযোগ স্থাপন করা হয় তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক। আর আজকের বিষয় নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্কগুলো কিভাবে, নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কম্পিউটার বা কম্পোনেন্ট গুলো যেমন কেবল, পিসি বা অন্যান্য ডিভাইস কিভাবে সংযুক্ত থাকবে, মূলত তাকেই নেটওয়ার্ক টপোলজি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। ছবির মধ্যে বেশ কিছু কম্পিউটার রয়েছে এবং সেগুলো কেবলের মাধ্যমে একটার সাথে আরেকটার কানেকশন বা সংযোগ দেওয়া হয়েছে। মূলত এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রে যে কম্পিউটারের অবস্থানগুলো রয়েছে এবং কম্পিউটার থেকে কম্পিউটার যে কানেকশন রয়েছে ফিজিক্যালি, এই কানেকশনকে মূলত কম্পিউটার টপোলজি বলা হয়। অর্থাৎ এই কম্পিউটারগুলো কিভাবে কোন কম্পিউটারের সাথে কিভাবে সংযুক্ত থাকবে, মূলত এই বিষয়টিকেই নেটওয়ার্ক টপোলজি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট যেমন কেবল, পিসি বা রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্ক পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে টপোলজি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য মূলত 6 ধরনের টপোলজি ব্যবহৃত হয়ে থাকে। আর এগুলো হলো: 1 নম্বর বাস টপোলজি, 2 রিং টপোলজি, 3 স্টার টপোলজি, 4 ট্রি টপোলজি, 5 হাইব্রিড টপোলজি এবং 6 নম্বর ম্যাশ টপোলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব প্রত্যেকটি টপোলজি ডেফিনিশন বা সংজ্ঞা এবং প্রত্যেকটি টপোলজির বৈশিষ্ট্য এবং কিভাবে কম্পিউটারগুলো সংযোগ থাকে সেই বিষয়গুলো আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেটওয়ার্কের যে কটা নেটওয়ার্কিং এর কথা বললাম, টপোলজির কথা বললাম, সেই কটা টপোলজির চিত্র আকারে রয়েছে। যেমন বাস টপোলজি রয়েছে, রিং টপোলজি রয়েছে, স্টার টপোলজি রয়েছে, টি টপোলজি রয়েছে, হাইব্রিড টপোলজি রয়েছে এবং ম্যাশ টপোলজি রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাস টপোলজি। বাস টপোলজি কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেউ না কেউ হয়তো বাস যুগে চলাচল করেছো। তোমরা দেখবে বাসে ঠিক মধ্যখান রাস্তা থাকে এবং সেই রাস্তা থেকে দুই পাশে সিটে যাতায়াত করা যায়। ঠিক এরকম ভাবেই যখন একটি কেবলের সাথে প্রত্যেকটি কম্পিউটার আলাদা আলাদা ভাবে সংযোগ দেওয়া থাকে, তখন সেই টপোলজিকে বাস টপোলজি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে একটি ব্যাকবোন কেবল বা একটি কেবলের সাথে কম্পিউটারগুলো সংযোগ রয়েছে। এখানে প্রত্যেকটি কম্পিউটার ওয়ার্ক স্টেশন বা নোড বা ক্লায়েন্ট কম্পিউটার পাওয়া যায়। আর এই যে মাঝখানে যে কেবলটা দেখা যাচ্ছে, এটা হল মেইন কেবল, যেটার মাধ্যমে প্রত্যেকটি কম্পিউটারের সাথে কানেকশন রয়েছে। যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকেই মূলত বাস টপোলজি বলা হয়। যে তারের সাথে কম্পিউটারগুলো সংযুক্ত থাকে সেই তারকে মূলত ব্যাকবোন বলা হয়, ব্যাকবোন কেবল বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাস টপোলজি সুবিধা, কেন আমরা বাস টপোলজি ব্যবহার করি বা কোন কোন ক্ষেত্রে বাস টপোলজি ব্যবহার করা সুবিধাজনক। 1 নম্বর, ছোট আকারের নেটওয়ার্কের ক্ষেত্রে বাস টপোলজি ব্যবহার সুবিধাজনক এবং বিশ্বস্ত। বিশ্বস্ত বলতে ডাটা আদান প্রদান সিকিউর থাকে, ডাটা রিলায়েবল, অর্থাৎ সময়ে সাপেক্ষে অল্প সময়ের মধ্যে ডাটা ট্রান্সফার করা যায়। সবচেয়ে কম কেবল প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রের মাধ্যমে দেখলাম একটি মূল তারের সাথে সবগুলো কম্পিউটার কানেকশন দেওয়া থাকে, সুতরাং সেখানে কেবলের প্রয়োজন তুলনামূলক কম হয়।
ফলে খরচও সাশ্রয়ী হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রয়োজনীয় রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কের ব্যাকবোন সম্প্রসারণ করা যায়। এখানে রিপিটারের কথা বলি, যখন একটা নেটওয়ার্কের একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নেটওয়ার্কে ডাটা ট্রান্সফার করতে পারে, অর্থাৎ নেটওয়ার্ক সচল থাকে। একটা নির্দিষ্ট দূরত্বের পর ডাটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ ডাটা সেখানে ট্রান্সফার হতে পারে না, ডাটার সিগন্যাল শেষ পর্যন্ত থাকে না। ডাটার সিগন্যালকে আবার শক্তিশালী করার জন্য, শক্তিশালী করে আবার নির্দিষ্ট দূরত্বে প্রেরণ করার জন্য এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করা হয়। এই ডিভাইসকে বলা হয় রিপিটার। এখানে রিপিটার সেট করে এই ব্যাকবোন কেবলকে বৃদ্ধি করা যায় এবং অধিক সংখ্যক কম্পিউটার নেটওয়ার্কভুক্ত করা যায়। কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে, একটা নেটওয়ার্কে থাকা অনেকগুলো কম্পিউটার, সবগুলো কম্পিউটার সবসময় সচল থাকবে এরকম না। কোনো কম্পিউটার কোনো সময় নষ্ট হতে পারে কিংবা নতুন নতুন কম্পিউটার সংযোগ হতে পারে। কিন্তু এই নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয়ে যায় না। এখানে কোনো কম্পিউটার বা যন্ত্রপাতি যোগ করলে বা সরিয়ে নিলে পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না। অর্থাৎ নেটওয়ার্কের সাথে কম্পিউটার সংযোগ করা হচ্ছে কিংবা কম্পিউটারকে সরিয়ে নেওয়া হচ্ছে বা কোনো নেটওয়ার্ক ডিভাইসকে সরিয়ে নেওয়া হচ্ছে, তাতে টোটাল নেটওয়ার্কের প্রভাব পড়ে না, নেটওয়ার্কের কার্যক্রম সচল থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতগুলো সুবিধার পরে কিছু অসুবিধাও রয়েছে। ১ নম্বর অসুবিধা, নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা যদি বেশি হয় তাহলে ডাটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটে। অর্থাৎ একটি মাত্র কেবলের মধ্যে দিয়ে যখন ডাটাগুলো ট্রান্সফার হয়, সেখানে কম্পিউটারের সংখ্যা বেশি হলে ব্যবহারকারীর সংখ্যা বেশি হবে এবং ডাটার ট্রান্সফারের পরিমাণটা বেশি হবে। ডাটা ট্রান্সফারের পরিমাণ যত বেশি হবে, নেটওয়ার্কে তত জ্যাম সৃষ্টি হবে এবং নেটওয়ার্কে ডাটা ট্রান্সমিশন বিঘ্ন সৃষ্টি হবে। ডেটা ট্রান্সমিশনের গতি অন্যান্য টপোলজির তুলনায় কম হয়ে থাকে। নেটওয়ার্কের সৃষ্ট সমস্যা নির্ণয়ে তুলনামূলক বেশ জটিল। অর্থাৎ এখানে একটা মাত্র কেবলের সাথে যেহেতু সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকে, ব্যাকবোন কেবল থেকে যে তারের মাধ্যমে কম্পিউটারে সংযোগ দেওয়া হচ্ছে, সেই কেবল যদি নষ্ট হয় তাহলে আমরা খুব সহজে ধরতে পারি। কিন্তু ব্যাকবোন যদি নষ্ট হয়ে যায়, কোন জায়গায় নষ্ট হয়েছে সেটা খুঁজে বের করা খুবই জটিল হয়ে পড়ে। মূল কেবলের একটি মাত্র স্থানে সৃষ্ট ত্রুটি পুরো নেটওয়ার্ককে অচল করে দিতে পারে। অর্থাৎ যে কেবলের মাধ্যমে একটি মাত্র মেইন কেবল বা ব্যাকবোন কেবল, যেটার মাধ্যমে টোটাল নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার হয়, সেই কেবলের কোনো একটি জায়গায় যদি ত্রুটি সৃষ্টি হয়, এর কারণে পুরো নেটওয়ার্ক অচল করে দিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের বাস টপোলজি। আমরা ২ নম্বর টপোলজি, রিং টপোলজি দেখব। রিং টপোলজি, এই টপোলজিতে কম্পিউটারগুলো একটার সাথে আরেকটা সেট করা থাকে, কানেকশন দেওয়া থাকে, সংযোগ দেওয়া থাকে এবং সর্বশেষ কম্পিউটারকে প্রথম কম্পিউটারের সাথে সংযোগ দেওয়া হয় এবং সেটা দেখতে অনেকটা রিং এর মতো মনে হয়, চাকার মতো মনে হয়। এই জন্য এটার নামকরণ করা হয়েছে রিং টপোলজি। অর্থাৎ যে টপোলজিতে কম্পিউটারগুলো একটার পর একটা এবং সর্বশেষ কম্পিউটার প্রথম কম্পিউটারের সাথে সংযোগ দেওয়া হয়, তখন তাকে রিং টপোলজি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিং টপোলজি সুবিধা, এই পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটার নেটওয়ার্ক পরিচালনা করতে গেলে একটি কম্পিউটারের উপর নির্ভর করে সবগুলো কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়, পরিচালনা করা হয়। শুধুমাত্র রিং টপোলজি একটা টপোলজি যেখানে কোনো হোস্ট কম্পিউটার বা সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। এই নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। এখানে একটা নির্দিষ্ট দিকে ডাটা ট্রান্সফার হয়। যেমন আমরা আগের চিত্রটা যদি দেখে নেই, এখানে দেখা যাচ্ছে যে ৬টি কম্পিউটার কানেকশন দেওয়া রয়েছে। আমরা যদি দেখি এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার, এটা ৪ নাম্বার, এটা ৫ নাম্বার এবং ৬ নাম্বার। আমরা যদি ১ নাম্বার কম্পিউটার থেকে ডাটা সেন্ড করি, তাহলে এই দিক দিয়ে ঘুরে ৬ নম্বর কম্পিউটারে চলে আসবে। অর্থাৎ সবগুলো কম্পিউটার হয়েই ৬ নম্বর কম্পিউটারে ডাটা চলে আসবে। আমরা ইচ্ছে করলে ১ নম্বর কম্পিউটার থেকে ৬ নম্বর কম্পিউটারে ডাটা প্রেরণ করতে পারবো না। অর্থাৎ এখানে ১ নম্বর কম্পিউটার থেকে ৬ নম্বর কম্পিউটারে ডাটা আসতে গেলে সবগুলো কম্পিউটার হয়েই ডাটা আসতে হবে। সুতরাং এই নেটওয়ার্কে প্রত্যেকটি কম্পিউটারের গুরুত্ব সমান। এখানে কোন একটি কম্পিউটার অচল হলে নেটওয়ার্কে ডাটা ট্রান্সফার হয় না, অর্থাৎ ডাটা ট্রান্সমিশনে ব্যাঘাত ঘটে। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। অর্থাৎ নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লে যেমন ডাটা ট্রান্সমিশনে বিঘ্ন সৃষ্টি হতে পারে, রিং
টপোলজি একমাত্র টপোলজি যেখানে কম্পিউটারের সংখ্যা বাড়লে ডাটা ট্রান্সফারে কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ এটা দূরত্ব অনুযায়ী ডাটা ট্রান্সফার হয় না, যেহেতু প্রত্যেকটা কম্পিউটার হয়ে ডাটা ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্যস্থানে গন্তব্য কম্পিউটারে পৌঁছে। সুতরাং এখানে কম্পিউটার এক একটি রাউটার বা রিপিটারের মতো কাজ করে, এই জন্য ডাটা প্রবাহের খুব একটা প্রভাব পড়ে না বেশি কম্পিউটার হলেও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিং টপোলজির কিছু অসুবিধাও রয়েছে। এই নেটওয়ার্কের একটি মাত্র কম্পিউটার সমস্যায় যদি আক্রান্ত হয়, অর্থাৎ একটি মাত্র কম্পিউটার যদি অচল হয়, তাহলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। যেহেতু এখানে প্রত্যেকটি কম্পিউটার সমান গুরুত্ব বহন করে, তাই এই নেটওয়ার্কের একটি মাত্র কম্পিউটার যদি নষ্ট হয়, তাহলে টোটাল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। রিং টপোলজির নেটওয়ার্কের সমস্যা নিরূপণ বেশ জটিল, অর্থাৎ রিং টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার চেক করতে হয় কোন কম্পিউটার খারাপ হয়েছে বা কোন কম্পিউটার অচল হয়ে পড়েছে। এটা খুঁজে বের করতে একটু সময় লাগে এবং এটা নিরূপণ করা একটু জটিলও বটে। নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রম হতে পারে। যেহেতু এই কম্পিউটার নেটওয়ার্কে প্রত্যেকটি কম্পিউটার সমান গুরুত্ব বহন করে, তাই যে কম্পিউটারকে আমরা নতুন করে যোগ করলাম সেই কম্পিউটারও সমান গুরুত্ব বহন করবে। সুতরাং সেই কম্পিউটারে বা নতুন যোগ করা কম্পিউটারের কানেকশন সফল হলেই কেবল সেই নেটওয়ার্কের কার্যক্রম সচল হবে, নচেত কার্যক্রম ব্যাহত হবে। কোনো কম্পিউটার যদি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে নতুন করে যেখান থেকে কম্পিউটার সরানো হলো তার পার্শ্ববর্তী দুটি কম্পিউটার সংযোগ দিতে হয়, সেখানে আবার নতুন করে লিঙ্ক স্থাপন করতে হয়। এই লিঙ্ক স্থাপন করা কমপ্লিট হলেই কেবল নেটওয়ার্কটা সচল হয়। অর্থাৎ রিং টপোলজিতে কোনো কম্পিউটার সংযোগ করলে বা কোনো কম্পিউটার সরিয়ে নিলে টোটাল নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টার টপোলজি, আমরা নামের সাথে স্টার টপোলজির কিছুটা মিল পাই। স্টার মানে তারা, অর্থাৎ এখানে কম্পিউটার গুলো এমন ভাবে সাজানো রয়েছে যেটা চিত্র আকারে দেখলে তারার মতো মনে হয়। অর্থাৎ এখানে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে প্রত্যেকটি কম্পিউটার সংযোগ দেওয়া থাকে। একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে প্রত্যেকটি কম্পিউটার সংযোগ দেওয়া থাকে। এই কেন্দ্রীয় ডিভাইস কোনো একটি কম্পিউটার হতে পারে অথবা কোনো একটি নেটওয়ার্ক ডিভাইস হতে পারে। এখানে নেটওয়ার্ক ডিভাইস বলতে হাব, সুইচ ইত্যাদি বা রাউটার এগুলো হতে পারে, অথবা সেখানে একটি কম্পিউটারও থাকতে পারে। এই কেন্দ্রীয় কম্পিউটার সকল কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে এবং সকল কম্পিউটারে কি কার্যক্রম চলছে তা কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করা যায়। অর্থাৎ সংজ্ঞাটা আমরা আরেকটু দেখে নিই। যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তুলে তাকে স্টার টপোলজি বলা হয়। স্টার টপোলজির সুবিধা, নেটওয়ার্কে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করেই স্টারে নতুন কম্পিউটার সংযোগ করা যায়। অর্থাৎ আমরা রিং টপোলজি যেটা দেখলাম যে নতুন একটি কম্পিউটার সংযোগ করতে গেলে পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়, কিন্তু স্টার টপোলজিতে কোনো একটি কম্পিউটার নতুন যোগ করার সময় নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না, সচল থাকে। কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্কের সমস্যা নিরূপণ সহজ, অর্থাৎ যেহেতু প্রত্যেকটি কম্পিউটার একটি কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কাজেই সেখানে কোন কম্পিউটারটা অচল হয়ে পড়েছে বা নষ্ট হয়েছে বা কার্যক্রম পরিচালনা করছে না, সেই কম্পিউটারকে খুঁজে বের করা খুবই সহজ। ইন্টেলিজেন্ট হাব ব্যবহার করলে তার সাহায্যে নেটওয়ার্কের কর্মকাণ্ড তথা ওয়ার্কলোড মনিটরিং করা যায়। এখানে ইন্টেলিজেন্ট হাব বলতে যে কেন্দ্রীয় ডিভাইসটি রয়েছে সেই কেন্দ্রীয় ডিভাইস যদি ইন্টেলিজেন্ট বলতে সে যদি প্রত্যেকটা কম্পিউটারকে আইডেন্টিফাই করতে পারে, তখন তাকে ইন্টেলিজেন্ট হাব বলা হয়। ইন্টেলিজেন্ট হাব ব্যবহার করে এটার সাহায্যে এই নেটওয়ার্কভুক্ত প্রত্যেকটি কম্পিউটার বা ওয়ার্কলোডকে মনিটরিং করা যায়, অর্থাৎ কি ধরনের কাজ করছে বা কি করছে, কি শেয়ার করছে, এগুলো কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করা যায়। এই সংগঠনে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়ে না, খুব সহজে নেটওয়ার্ক থেকে সমস্যা আক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেওয়া যায়। যেহেতু প্রত্যেকটি কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে কানেকশন দেওয়া থাকে, কাজে এখানে কম্পিউটার নষ্ট হলে অন্য কোনো কম্পিউটারের উপরে কোনো প্রভাব পড়ে না, কিংবা নতুন কোনো কম্পিউটার সংযোগ করলেও কোনো প্রভাব পড়ে না।
একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। যেহেতু কেন্দ্রীয় ডিভাইসের সাথে প্রত্যেকটি কম্পিউটার কানেকশন থাকে, প্রত্যেকটি কম্পিউটার আলাদা আলাদা তার দিয়ে বা ভিন্ন ভিন্ন ধরনের তার দিয়ে বা কেবল দিয়ে সংযোগ স্থাপন করা যায়, এতে নেটওয়ার্ক সচল থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টার টপোলজির কিছু অসুবিধাও রয়েছে। কেন্দ্রীয় অবস্থানে থাকা হাবে কোনো প্রকার সমস্যা হলে তা পুরো নেটওয়ার্কে অকেজো করে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতেই পারছো, যেহেতু একটি হোস্ট কম্পিউটার বা সার্ভার কম্পিউটার কিংবা হাবের মাধ্যমে প্রত্যেকটি কম্পিউটারকে সংযোগ দেওয়া হচ্ছে, কাজে সেই কেন্দ্রীয় কম্পিউটার বা হাব বা সার্ভার কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ। যদি সেটা অচল হয় তাহলে টোটাল নেটওয়ার্ক অর্থাৎ পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। স্টার টপোলজিতে পরিমাণে বেশি কেবল ব্যবহৃত হয় বিধায় এটি একটি ব্যয়বহুল পদ্ধতি। অর্থাৎ এখানে যেহেতু প্রত্যেকটি কম্পিউটার মেইন কম্পিউটারের সাথে বা সার্ভার কম্পিউটারের সাথে সংযোগ দেওয়া হয়, তাই এখানে তারের পরিমাণ বেশি লাগে, আর তারের পরিমাণ বেশি লাগলে সেখানে খরচটাও বেশি হয়। কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা ট্রান্সমিশন হার হ্রাস পায়, অর্থাৎ এই নেটওয়ার্কে যত কম্পিউটারের সংখ্যা বাড়বে ডেটা ট্রান্সমিশন হার তত কমে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা দেখবো ট্রি টপোলজি। ট্রি মানে গাছ, এটা আমরা জানি। অর্থাৎ ট্রি, এই গাছের সাথে টপোলজির কি সম্পর্ক রয়েছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টপোলজিতে কম্পিউটারগুলো এমন ভাবে সংযোগ করা থাকে যা চিত্র আকারে গাছে শাখা প্রশাখা মনে হয়। অর্থাৎ যে নেটওয়ার্ক টপোলজিতে বা যে নেটওয়ার্কে কম্পিউটারগুলো গাছের শাখা প্রশাখার মতো সংযোগ স্থাপন করা থাকে, সেই টপোলজি বা নেটওয়ার্ককে ট্রি টপোলজি বলা হয়। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যেখানে একটি কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটার থেকে চারটি কানেকশন তৈরি করা হয়েছে। একটি ওয়ার্ক স্টেশন আছে, আবার 3টি সার্ভার কম্পিউটার আছে। এই 3টি সার্ভার কম্পিউটার থেকে আবার 2টি করে ওয়ার্ক স্টেশন আছে। অর্থাৎ এটিকে আমরা দেখছি অনেকটা এই মূল যে কম্পিউটার রয়েছে, সার্ভার রয়েছে, সেটা গাছের কাণ্ড বা মূল যদি হয়, তাহলে আরো 2টি-3টি যে সার্ভার কম্পিউটার এবং ওয়ার্ক স্টেশন রয়েছে, এগুলো গাছের শাখা প্রশাখা, এবং অন্যান্য যে সার্ভার কম্পিউটার রয়েছে, সেই সার্ভার কম্পিউটারের সাথে যে সমস্ত কম্পিউটার গুলো রয়েছে, সেগুলো গাছের প্রশাখা হিসেবে চিহ্নিত করা যায়। অর্থাৎ এইখানে কম্পিউটার গুলো এমন ভাবে সংযোগ দেওয়া থাকে যেখানে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত মনে হয়। এটা হলো ট্রি টপোলজি। এই টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এখানে এই আমরা এখানে যেটা বলতেছি, এই যে হাব বা কম্পিউটার, মেইন কম্পিউটার বা সার্ভার কম্পিউটার, এগুলো হলো মূলত হোস্ট কম্পিউটার। এই হোস্ট কম্পিউটারের সাথে ওয়ার্ক স্টেশন গুলো যুক্ত করা থাকে। এক্ষেত্রে একটা জিনিস বলা দরকার, সেটা হলো যে স্তরে, প্রথম স্তরে যে সার্ভার কম্পিউটার থাকে, সেই স্তর থেকে অন্যান্য যে কম্পিউটার গুলো থাকে, সেই কম্পিউটারের হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে। আবার দ্বিতীয় স্তরে যে মূল কম্পিউটার থাকে, যেটি প্রথম কম্পিউটার থেকে কানেকশন নিয়েছে, দ্বিতীয় স্তরে ওই কম্পিউটারটি দ্বিতীয় স্তরের জন্য হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে। আবার দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরে যে কম্পিউটারে যে প্রথম কম্পিউটার থাকে, সেই কম্পিউটারটি হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে। অর্থাৎ তার যে শাখা তৈরি হয়, সেই শাখার নিয়ন্ত্রণ ওই কম্পিউটারের উপরে নির্ভর করে। আর মূল নেটওয়ার্ক, টোটাল নেটওয়ার্ক, মূল যে কম্পিউটার যেটা থেকে শুরু হয়েছে, সেই কম্পিউটারের গতির উপরে নির্ভর করে। সেই কম্পিউটার দ্বারা সকল কিছু নিয়ন্ত্রণ করা বা সকল কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রি টপোলজি সুবিধা। অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। আমরা বিভিন্ন অফিসে দেখি তারা তাদের নিজস্ব কম্পিউটার গুলোতে বা বিভিন্ন রুমে থাকা বা বিভিন্ন বিল্ডিং এ, বিভিন্ন ফ্লোরে বা বিভিন্ন তলায়, বহুতল ভবনগুলোতে যে কম্পিউটার গুলো থাকে, সেই কম্পিউটার গুলোর হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি করে। সেক্ষেত্রে এই টি টপোলজিটা বেশি সুবিধাজনক বলে মনে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে টি টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ। অর্থাৎ কোন একটি কম্পিউটার যদি সর্বশেষ কম্পিউটার হয়ে থাকে, সেই কম্পিউটার থেকে যদি আমরা নতুন আরো কিছু কম্পিউটার সেই ক্ষেত্রে
যে কম্পিউটার থেকে সংযোগ তৈরি হলো সেই কম্পিউটারটা হোস্ট কম্পিউটারে কাজ করবে এবং পরবর্তী কম্পিউটার গুলো নেটওয়ার্ক। এভাবেই শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে টি টপোলজিকে অনেক বড় আকারে নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা যায়। নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রমের বা কাজকর্মের কোনো অসুবিধা হয় না। নতুন কোনো নোড, নোড বলতে এখানে যে কম্পিউটার ব্যবহার করে নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করা হচ্ছে বা রিসোর্স শেয়ার করা হচ্ছে তাকেই মূলত নোড বলা হয়। অর্থাৎ ওয়ার্ক স্টেশনকে, অর্থাৎ যে কম্পিউটার সাহায্যে কাজ করা হচ্ছে সেই কম্পিউটারকে নোড বলা হয়। এখানে নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের কার্যক্রমের কোনো অসুবিধা হয় না, যেটা রিং টপোলজি হয়ে থাকে। অন্য কোনো টপোলজিতে নতুন কম্পিউটার যোগ করলে বা নতুন কম্পিউটার সরিয়ে নিলে অন্যান্য কম্পিউটারের নেটওয়ার্ক সচল থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিং টপোলজি টি টপোলজির কিছু অসুবিধা রয়েছে। অন্যান্য টপোলজির তুলনায় এই টপোলজি কিছুটা জটিল প্রকৃতির এবং ইনস্টলেশন খরচ অপেক্ষাকৃত বেশি। কারণ এখানে কম্পিউটার গুলো যখন একটা কম্পিউটার থেকে শাখা নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে, প্রশাখা নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে, তখন সেই কম্পিউটার যেহেতু হোস্ট কম্পিউটারে কাজ করে, কাজেই সেই কম্পিউটারটা তুলনামূলক শক্তিশালী হওয়া প্রয়োজন এবং তার লাগে, যার জন্য এই টপোলজিতে বা এই নেটওয়ার্কে খরচ এবং ইনস্টলেশন খরচ অনেকটা বেশি হয়ে থাকে। রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে টি নেটওয়ার্কটি অচল হয়ে যায়। অর্থাৎ আমরা যেটা বললাম আগে, যেটা প্রথম কম্পিউটার থাকে সেই কম্পিউটার হলো টোটাল নেটওয়ার্কের হোস্ট বা সার্ভার কম্পিউটার। সেই সার্ভার কম্পিউটার কিংবা হোস্ট কম্পিউটার যদি অচল হয় বা ত্রুটি দেখা দেয়, তাহলে টোটাল নেটওয়ার্কের উপরে ত্রুটি ছড়িয়ে পড়ে, ত্রুটি দেখা যায়, অর্থাৎ টোটাল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা দেখবো হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি, হাইব্রিড শব্দটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। হাইব্রিড শব্দের অর্থ হলো, অর্থাৎ হাইব্রিড শব্দটাকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জাতকে একত্র করে সংকরায়ন করে নতুন যে জাত তৈরি করা হয় সেটাকে মূলত হাইব্রিড বলা হয়। অর্থাৎ এখানে আমরা যে আগের 4টি টপোলজি দেখলাম, সেই 4টি টপোলজির সমন্বয়ে যদি নতুন কোনো টপোলজি তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় হাইব্রিড টপোলজি। এখানে খেয়াল করে দেখো, একটা বাস টপোলজি রয়েছে, একটা স্টার টপোলজি রয়েছে, একটা রিং টপোলজি রয়েছে এবং একটি টি টপোলজি রয়েছে। এই 4টে টপোলজি আবার দেখো একটি কেবলের মাধ্যমে এগুলোকে সংযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে 4টি টপোলজি বিরাজমান: স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি এবং টি টপোলজি। এই 4টি টপোলজির সমন্বয়ে যে টপোলজি তৈরি হয়েছে সেটি হলো মূলত হাইব্রিড টপোলজি। অর্থাৎ হাইব্রিড টপোলজির মধ্যে একাধিক টপোলজি থাকবে। সেখানে যে 4টি টপোলজি থাকতে হবে তা নয়, কমপক্ষে 2টি থাকলেও সেটি হাইব্রিড টপোলজি হবে, অথবা বাকি সবগুলো টপোলজি মিলেও হাইব্রিড টপোলজি হতে পারে। বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি। উদাহরণস্বরূপ ইন্টারনেটকে এই ধরনের টপোলজি হিসেবে অভিহিত করা হয়। আমরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন দেশে তথ্য আদান প্রদান করতেছি, আমরা ভিডিও কনফারেন্সিং করতেছি। আমরা যে ভিডিও কনফারেন্স করতেছি বা তথ্য আদান প্রদান করতেছি, যে অঞ্চল থেকে অন্য অঞ্চলে আদান প্রদান করতেছি, আমি যে অঞ্চল থেকে আদান প্রদান করতেছি সে অঞ্চলেও একটা নেটওয়ার্ক রয়েছে। আবার যে অঞ্চলে পাঠাইতেছি বা যে অঞ্চল থেকে আমি নিয়ে আসতেছি সেখানেও একটা নেটওয়ার্ক রয়েছে। এখন ওইটাও একটা নেটওয়ার্ক, এটাও একটা নেটওয়ার্ক। ওইটা যদি স্টার টপোলজি হয়, আমারটা যদি বাস টপোলজি হয়, দুটো টপোলজি আমি যে ডাটা ট্রান্সফার করতেছি, দুটো টপোলজি আবার নতুন একটা টপোলজি তৈরি করলো, একটা নেটওয়ার্ক তৈরি করলো। এই নেটওয়ার্ককে বলা হয় হাইব্রিড টপোলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাইব্রিড টপোলজির ব্যবহারের সুবিধা: এই টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। যেহেতু সব ধরনের টপোলজি এর মধ্যে ব্যবহার করা যায়, সুতরাং এখানে নতুন নতুন নেটওয়ার্ক তৈরি করে, টপোলজি তৈরি করে সেটা এর সাথে কানেকশন দিলেই হাইব্রিড টপোলজির আকার বৃদ্ধি পায়। কোনো সমস্যা দেখা দিলে তা সহজে নির্ণয় করা সম্ভব। অর্থাৎ কোন অঞ্চল, কোন নেটওয়ার্ক থেকে ডিস্টার্ব হচ্ছে সেই নেটওয়ার্ককে আমরা খুঁজে বের করতে পারি খুব সহজেই, এবং সেই ত্রুটি নির্ণয় করে ত্রুটি সারিয়ে নিলে টোটাল নেটওয়ার্ক আবার সচল হয়ে পড়ে। কোনো একটা অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশ বিশেষ নষ্ট হয়ে থাকে। যেমন একটা উদাহরণ দিলাম, যে আমি যে অঞ্চল থেকে ডাটা বা রিসোর্স শেয়ার করতেছি সেই অঞ্চলে যে ধরো স্টার টপোলজি রয়েছে, আমি যে অঞ্চলে ডাটা ট্রান্সফার করতেছি সে অঞ্চলে একটি বাস টপোলজি রয়েছে। এখন কোনো কারণে যদি আমি ডাটা ট্রান্সফার করতে পারছি না, তাহলে আমার যে স্টার টপোলজি রয়েছে বা বাস টপোলজি রয়েছে আমি যদি সেটাই চেক করি,
তাহলে সেখানে যদি কোনো ত্রুটি থাকে এতে আমার সেই নেটওয়ার্ক বা সেই টপোলজি অচল থাকবে, কিন্তু বিপরীত পাশে যে রিং টপোলজি থাকুক, হাইব্রিড টপোলজি যেটাই থাকুক, সেটা কিন্তু অচল হবে না। অর্থাৎ হাইব্রিড টপোলজিতে কোনো একটি অংশ যদি নষ্ট হয়, শুধুমাত্র সেই অংশটি অচল হয়, বাকি নেটওয়ার্ক সচল থাকে। হাইব্রিড টপোলজির অসুবিধা: এই টপোলজিতে ব্যবহৃত হাব সমূহ সর্বদা সচল রাখতে হয়। এখানে হাইব্রিড টপোলজি, এখানে বাস টপোলজি রয়েছে, এখানে টি টপোলজি রয়েছে, এখানে রিং টপোলজি রয়েছে। এই টপোলজি গুলোর জন্য যে হাব গুলো রয়েছে, যে কানেকশন গুলো রয়েছে, সেখানে হাব গুলো সবসময় সচল রাখতে হবে। নচেৎ যে হাবটা নষ্ট থাকবে, যে হাবটা অচল থাকবে বা বন্ধ করা থাকবে, সেই নেটওয়ার্ক অচল থাকবে, বাকি নেটওয়ার্ক চলতে থাকবে। যেমন এখানে একটি হাব রয়েছে, এই হাব যদি নষ্ট হয়ে যায়, তাহলে এখানে এই ৩টে কম্পিউটার নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে, কিন্তু বাকি কম্পিউটার গুলো নেটওয়ার্কে সংযুক্ত থাকবে এবং নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবে। কোনো কারণে যদি এই যে রিং টপোলজি রয়েছে, এই রিং টপোলজি যে এখানে বাস টপোলজির সাথে যে তারের সাথে মাধ্যমে কানেকশন দেওয়া হয়েছে, সেই তার যদি নষ্ট হয়ে যায় বা সেই সংযোগ যদি নষ্ট হয়ে যায়, কিংবা এই কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই রিং টপোলজি অচল থাকবে, কিন্তু বাকি নেটওয়ার্ক বা বাকি টপোলজি সচল থাকবে। অর্থাৎ হাইব্রিড টপোলজিতে কোনো একটি কম্পিউটার বা একটি হাব সর্বদা সচল রাখতে হবে। যদি বন্ধ হয়ে যায়, তাহলে টোটাল নেটওয়ার্ক অচল হয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ আমরা দেখব ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজির যে চিত্রটা রয়েছে, সেই চিত্র থেকে আমরা সংজ্ঞাটা মোটামুটি বলতে পারি, যেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের কানেকশন রয়েছে। যেমন এই কম্পিউটারের সাথে পাশাপাশি ২টা কম্পিউটার কানেকশন রয়েছে, এই কম্পিউটারের সাথে বাকি ৩টে কম্পিউটারের কানেকশন রয়েছে। অর্থাৎ ১ নম্বর কম্পিউটার থেকে বাকি ৫টা কম্পিউটারের কানেকশন রয়েছে। প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের কানেকশন রয়েছে। অর্থাৎ এখানে ডাটা ট্রান্সমিশন ক্ষেত্রে বা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে, রিসোর্স শেয়ারের ক্ষেত্রে কোন কম্পিউটার অন্য কোন কম্পিউটারের উপরে নির্ভরশীলতা ছাড়াই, সহযোগিতা ছাড়াই সরাসরি ডাটা ট্রান্সফার করতে পারে। যেহেতু এখানে কম্পিউটার থেকে কম্পিউটারে সরাসরি ডাটা ট্রান্সফার করতে পারে, কাজেই তুলনামূলক অন্যান্য টপোলজির চেয়ে এই টপোলজিতে ডাটা ট্রান্সফারের হার সবচেয়ে বেশি হয়ে থাকে। যদি কোনো নেটওয়ার্কের ডিভাইস বা পিসি সমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তবে তাকে ম্যাশ টপোলজি বলে। মূলত এই ম্যাশ টপোলজিকে সত্যিকারের ম্যাশ টপোলজি বলা হয় না। এরা আসলে একটি হাইব্রিড টপোলজি। এটা আসলে একটা হাইব্রিড টপোলজি। যার মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে এই ৩টে কম্পিউটার যদি চিন্তা করি, তাহলে রিং টপোলজিতে রয়েছে। কিংবা এই ৪টে কম্পিউটার যদি আমরা চিন্তা করি, তাহলে একটা দেখা যাবে স্টার টপোলজি রয়েছে। আবার সবগুলো কম্পিউটার চিন্তা করে দেখি যে এর মধ্যে বেশ কয়েকটা টপোলজি দেখতে পাওয়া যায়। কাজেই এই টপোলজিকে হাইব্রিড টপোলজিও বলা হয়ে থাকে, হাইব্রিড ম্যাশ টপোলজিও বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাইব্রিড ম্যাশ টপোলজি ব্যবহারের সুবিধা: নেটওয়ার্কে খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না। কেননা এখানে প্রত্যেকটি কম্পিউটারের সাথে প্রত্যেকটি কম্পিউটার কানেকশন রয়েছে। কোনো কম্পিউটার অন্য কোনো কম্পিউটারের উপরে নির্ভরশীল নয় রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে। কাজেই এই নেটওয়ার্কে বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয় না। এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে। অর্থাৎ ডেটা সেন্ড করলে বা রিসোর্স শেয়ার করলে বা কল করলে যে খুব দ্রুত পাওয়া যাবে, সেই নিশ্চয়তা রয়েছে। কারণ অন্য কোনো কম্পিউটারের উপরে নির্ভরশীল নয়। যে ২টা কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করা হবে, ডাটা ট্রান্সফার করা হবে, সেই ২টা কম্পিউটার সচল থাকলে খুব নিশ্চয়তার সাথে ডাটাগুলো ট্রান্সফার হতে পারে। নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। অর্থাৎ যে কম্পিউটারে আমি ডাটা ট্রান্সফার করতেছি, সেই কম্পিউটারে ডাটা যাচ্ছে না কেন, সেটা মাত্র ওই কম্পিউটার কিংবা আমার কম্পিউটার, যে কম্পিউটার থেকে সেন্ড করা হচ্ছে, সেই কম্পিউটার, ২ কম্পিউটারই দায়ী। অন্য কোনো কম্পিউটার দায়ী নয়। বিধায় এই ২টা কম্পিউটারের মধ্যে কোনটি অচল আছে, কোনটি সচল আছে, সেটা খুঁজে বের করা খুবই সহজ। ডেটা ট্রান্সমিশন দ্রুত গতিতে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা ম্যাশ টপোলজি চিত্র দেখেছি, তখনই বলেছিলাম, যেহেতু কম্পিউটার টু কম্পিউটারে ডাটা ট্রান্সফার হয়, অন্য কোনো ডিভাইসের সাহায্য লাগে না, অন্য কোনো কম্পিউটারের সাহায্য লাগে না, তাই এই টপোলজিতে ডাটা ট্রান্সমিশন হার সবচেয়ে সব ধরনের টপোলজির চেয়ে বেশি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাশ টপোলজির কিছু অসুবিধাও রয়েছে। এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন বেশ জটিল। তোমরা একটু খেয়াল করে দেখবে,
যে ১ নম্বর কম্পিউটারের সাথে ৫টি কম্পিউটারের কানেকশন রয়েছে। তার মানে একটা কম্পিউটারের সাথে ৫টা কম্পিউটারের কানেকশন দিতে গেলে ৫টি লিঙ্ক স্থাপন করতে হয়। ৫টি লিঙ্ক স্থাপন করা হয় এবং কম্পিউটারের সংখ্যা যদি আরো বেশি হয় তাহলে আরো বেশি পরিমাণ লিঙ্ক স্থাপন করতে হয়। বেশি পরিমাণ লিঙ্ক স্থাপন করতে গেলে ইনস্টলেশন এবং কনফিগারেশন নেটওয়ার্কের কনফিগারেশন মোটামুটি জটিল হয়ে পড়ে। কনফিগারেশন বলতে লিঙ্ক স্থাপন করা এবং ২ টা কম্পিউটারের মধ্যে একটি সফল কানেকশন তৈরি করা। এটি হলো কনফিগারেশন করা। ইনস্টলেশন অর্থাৎ তারগুলো সংযোগ দেওয়া, কম্পিউটারকে স্থাপন করা, এগুলো হলো ইনস্টলেশন। অর্থাৎ এই টপোলজিতে ইনস্টলেশন এবং কনফিগারেশন তুলনামূলক জটিল। নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয় বিধায় এতে খরচও অনেক বেশি পড়ে। তোমরা একটু খেয়াল করে দেখবে যে অনেকগুলো তারের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের টপোলজির উপর আলোচনা। আমরা একটি সৃজনশীল প্রশ্নের উপরে সমাধান করার চেষ্টা করব। হোমওয়ার্ক হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ৩টি চিত্র রয়েছে, চিত্র ১, চিত্র ২, চিত্র ৩। প্রশ্ন হলো মডুলেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মডুলেশন সম্পর্কে বলছি। মডুলেশন হলো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যখন ডাটা ট্রান্সফার করা হয় তখন কোনো না কোনো মাধ্যম দিয়ে ডাটাকে ট্রান্সফার করা হয়। মাধ্যম দিয়ে ডাটা যাওয়ার সময় ডিজিটাল সিগন্যাল রূপে যেতে পারে। কম্পিউটার ডাটাগুলোকে ডিজিটাল সিগন্যাল হিসেবে গ্রহণ করে এবং প্রসেস করে। কিন্তু কোনো মাধ্যম দিয়ে ডাটা যখন ট্রান্সফার হয় তখন সেটা ডিজিটাল সিগন্যাল রূপে যেতে পারে না, তখন যায় অ্যানালগ সিস্টেম, অ্যানালগ সিগন্যালে। কম্পিউটার থেকে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার জন্য একটি ডিভাইস ব্যবহার করা হয়। এই ডিভাইসের নাম হলো মডুলেশন। তাহলে কনভার্টার হলো মডুলেশন হলো কম্পিউটার থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সফার করার জন্য কোনো না কোনো মাধ্যম দিয়ে ডাটা ট্রান্সফার করতে হয়। যে মাধ্যম দিয়ে ডাটা ট্রান্সফার করে সেই মাধ্যম দিয়ে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে প্রেরণ করতে হয়। কম্পিউটার থেকে প্রাপ্ত ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে মডুলেশন বা মডিউল মডুলেটর বলা হয়। আর মডুলেটরের যে কাজটা অর্থাৎ ডাটাকে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেশন বলা হয়। ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোন একটা ক্লাসে করেছিলাম ডাটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ ডাটা ট্রান্সমিশন মোডের উপরে একটা ক্লাস রয়েছে। ডাটা ট্রান্সমিশন মোড হলো ডাটা প্রবাহের দিক, ডাটা কোন দিক থেকে কোন দিকে যাবে এটা নির্ধারণ করে ডাটা ট্রান্সমিশন মোড। মোটামুটি বেশ কয়েকটি ডাটা ট্রান্সমিশন মোড রয়েছে। আশা করি তোমরা আগের ক্লাসটা দেখে থাকবে এবং আগের ক্লাস দেখলে এটার ব্যাখ্যা দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে চিত্র ১-এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হলে যে টপোলজি তৈরি হবে তা ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ৬টি কম্পিউটার রয়েছে। একটা রিং টপোলজি। এই রিং টপোলজি এই কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারে ২টা কম্পিউটার কানেকশন রয়েছে, বাকি ৩টা কম্পিউটার কানেকশন দেওয়া। অনুরূপভাবে এই কম্পিউটার থেকে সবগুলো কম্পিউটার কানেকশন দেওয়া হলো, তাহলে সেটা নতুন একটা টপোলজি তৈরি করে। সেই টপোলজিটা কি ধরতে হবে, সেই টপোলজির সংজ্ঞা দিতে হবে, সেই টপোলজি সুবিধা অসুবিধা অর্থাৎ বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রত্যেকটি কম্পিউটারের সাথে যদি কানেকশন দেওয়া হয় তাহলে ম্যাশ টপোলজি তৈরি হবে। এই ম্যাশ টপোলজি কি, ম্যাশ টপোলজির সুবিধা অসুবিধাগুলো কি কি বা বৈশিষ্ট্যগুলো কি সেগুলো তুলে ধরতে হবে গ নাম্বার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত ১ এবং ৩ নং টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ১ নম্বর চিত্র হলো রিং টপোলজি, ৩ নম্বর চিত্র হলো স্টার টপোলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিং টপোলজির সুবিধা অসুবিধা এবং স্টার টপোলজির সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে কোন টপোলজিকে তুমি প্রিফারেবল মনে করবে বা তোমার কাছে যুক্তিযুক্ত বলে বা সুবিধাজনক বলে মনে হবে সেটাই তুমি বলে, এবং কি কি কারণে সেটা তোমার কাছে যুক্তিযুক্ত মনে হলো বা উপযুক্ত মনে হলো বা সুবিধাজনক মনে হলো সেগুলো তুলে ধরতে হবে। অর্থাৎ ২টার বৈশিষ্ট্য তুলে ধরে বলে দিতে হবে
রিং টপোলজি সুবিধাজনক না স্টার টপোলজি সুবিধাজনক। এই কাজটা তোমাদের থাকলো, তোমরা হোমওয়ার্ক হিসেবে এই কাজটা করে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।